হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, আশা করছি সকলে ভালো আছো। আমাদের চলছিল সিরিজ ওয়ান শটের। আজকে ওয়ান শটের আমরা ক্যাপাসিটার নিয়ে এসেছি। পরীক্ষার পার্সপেক্টিভসে যেটুকু ইম্পর্টেন্ট এবং পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোর উপর বেশি আলোকপাত হবে, বাকিগুলো আলোচনা হবে, কিন্তু বাকিগুলোর উপর একটুখানি ফোকাস কম থাকবে, কারণ হচ্ছে সেটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তো তোমাদের এতটা আগ্রহ এবং তোমাদের ভালোবাসার জন্য কন্টিনিউয়াসলি ভিডিও আনছি, এবং তোমরা আমাকে আমার এই ফিজিক্স কি দুনিয়া পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদেরকে স্বাগত জানিও। শুরু করা যাক আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ধারক ও ধারকত্ব। চ্যাপ্টারের নাম কি বলো? ধারক ও ধারকত্ব। ধারকত্ব। দেখো বাবু, ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের মধ্যে ধারক কাকে বলে? ইন্ট্রোডাকশন যদি না দিয়ে আমি ডিটেলস তোমাকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো একটা পরিবাহীর ধারক বলতে বোঝায় কতটা পরিমাণে আধান সে ধরে রাখতে পারবে। যে আধান ধরে রাখে তাকে বলা হবে ধারক, আর কতটা আধান ধরতে পারবে তাকে বলে ধারকত্ব। একটি জলের চৌবাচ্চাটাকে বলা হবে ধারক, আর ওই চৌবাচ্চার মধ্যে কতটা পরিমাণে জল ধরবে তাকে বলে ধারকত্ব। পাখা যে চলে, সিলিং ফ্যান, দেখবে সিলিং ফ্যানের ভিতরে একটা ব্যাটারি টাইপের লাগানো আছে, ওটা হচ্ছে ক্যাপাসিটার বা ধারক। ওর মধ্যে আধান ধরে রাখা হয়। কারণ হচ্ছে কি, পাখা যখন সুইচ অন করা হয়, যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, ওতে যে ব্লেডটা ঘুরবে, ওই ক্যাপাসিটারের মধ্যে চার্জ স্টোর করার সময় ঘূর্ণনের সময়তে আরও বেশি করে যাতে কারেন্ট ফ্লো হয়, যাতে করে আরামসে পাখাটা ঘুরতে পারে, সেই জন্য ক্যাপাসিটার ভিতরে লাগানো আছে। কারণ দেখবে কোনো রেস্ট গাড়িকে গতিশীল করতে গেলে প্রথমে একটু বেশি বল লাগে, গতিশীল হয়ে গেলে আর ঠেলা মারতে হয়, আস্তে আস্তে ঠেলা মারলেই চলে যায়। এই পাখা সুইচ অন করার সময়তে পাখাকে পুরো রেস্ট ছিল, পুরো ঘূর্ণনের জন্য একটু বেশি টর্ক লাগবে, সেই জন্য ক্যাপাসিটারের মধ্যে থাকা স্টোর চার্জ সেটাও ফ্লো হয়, আবার এখানকার কারেন্ট ফ্লো হয়, দুটো মিলিত হয়ে গিয়ে কারেন্টের মানটা বেশি হয়, তখন পাখাটা জোরে ঘুরতে শুরু করে দেয়। তো ইনিশিয়াল টর্ক প্রয়োগ করার জন্য ক্যাপাসিটার পাখার মধ্যে লাগানো থাকে। বুঝতে পেরেছো? যে কোনো ইলেকট্রনিক্স গুডস, কম্পিউটার, মোবাইল, টিভি, ফ্রিজ, সমস্ত জায়গাতেই ক্যাপাসিটার লাগানো আছে। ওকে, ক্যাপাসিটার লাগানো আছে। দেখতে ক্যাপাসিটার ঠিক অনেকটা এরম টাইপের হয়, দেখবে ক্যাপাসিটার এরম টাইপের দেখতে হয়, লম্বা লম্বা দেখবে লাগানো আছে। ওকে, তো ক্যাপাসিটারের স্যার আমরা কি পড়বো এখানে? ক্যাপাসিটার হচ্ছে কি, দেখো প্রথম ক্যাপাসিট্যান্স বলতে কি বোঝো বা ধারকত্ব বলতে কি বোঝো। দেখো বাবু, কোনো পরিবাহীর বিভব আমি আগের চ্যাপ্টারে পড়ালাম, পরিবাহীর বিভব ভি সমান হচ্ছে 1/4πε0 Q/r। আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বিভবের সঙ্গে আধানের সম্পর্ক কী হলো? সমানুপাতিক। যত বেশি আধান বাড়বে তত বিভবের মানটা বাড়বে, হ্যাঁ না? তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, দেখো কিউ প্রপোর্শনাল টু ভি। দেখো না, আধান বাড়লে বিভব বাড়বে, আধান কমলে বিভব কমবে। বুঝতে পেরেছো? সমানুপাত দিলে সমান চিহ্ন আনতে গেলে ধ্রুবক দিতে হবে, ধ্রুবকটা হচ্ছে সি, অর্থাৎ কিউ সমান সিভি। এই সিকেই বলা হয় ধারকত্ব। ধারকত্ব ইংলিশে বলা হয় ক্যাপাসিট্যান্স। এবারে দেখো ধারকত্বের ডেফিনেশন কি হবে? ইফ ভি ইকুয়ালস টু 1 দেন কিউ ইকুয়ালস টু সি। কোনো একটি পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য একক সৃষ্টি করতে গেলে যে পরিমাণে তাতে আধান লাগবে তাকে বলা হবে তার ধারকত্ব। ধরো এই পেনটার মধ্যে তার একক ভোল্টেজ তৈরি করার জন্য যে আধান দিতে হবে, এইটা হচ্ছে এই পেনটা ধারকত্ব। কিন্তু এই ডাস্টারটার মধ্যে কিন্তু একই ক্ষেত্রফল নয়, একই উপাদান নয়, আলাদা বস্তু। এতে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে হয়, যে পরিমাণে এটা আধান লাগবে সেই আধানটা হচ্ছে এর ধারকত্ব। কোনো বস্তুর বিভব 1 ভোল্ট তৈরি করতে গেলে, ধরো আমার বডিতে যদি বিভব প্রভেদ 1 ভোল্ট তৈরি করতে হয়, তাহলে আমার বডিতে যতটা আধান লাগবে তাকে বলা হবে আমার ধারকত্ব। বুঝতে পারলে সকলে? ধারকত্বের একক কি? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, এফ দিয়ে প্রকাশ করা হয়। আর সিজিএসে কি? স্ট্যাট ফ্যারাড। পরীক্ষার কোশ্চেন এবার শুরু হয়ে গেল। ফ্যারাডের সঙ্গে স্ট্যাট ফ্যারাডের সম্পর্ক 1 নম্বরে পড়ে, আর 2 নম্বর দিলে প্রতিষ্ঠা করতে হবে। কি বললাম? 1 নম্বর পড়বে ফ্যারাডের সঙ্গে স্ট্যাট ফ্যারাডের সম্পর্ক, আর 2 নম্বর দিলে কী করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ফ্যারাডের সঙ্গে স্ট্যাট ফ্যারাডের সম্পর্ক আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, কারণ মনে আছে 1 কুলাম সমান কত স্ট্যাট কুলাম? যখন স্থির তড়িৎ বলেছিলাম তখন বলে দিয়েছিলাম 1 কুলাম সমান 9 × 10 3 × 10⁹ কুলাম, হ্যাঁ কি না? 1 কুলাম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলাম। স্ট্যাট কুলাম
হয়েছে। আর বলো তো 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট বলতে পারবে? 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম, আর 1 স্ট্যাট কুলম সমান 300 ভোল্ট। মাথায় কি বললাম? 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। তার মানে 1 ভোল্ট সমান কত হচ্ছে বলো? 1/300 স্ট্যাট ভোল্ট হয়েছে। তাহলে 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। অনেক সময় স্ট্যাট কুলমকে আমরা ESUও বলি। অনেক সময় স্ট্যাট কুলমকে আমরা কী বলি বলো? ESUও বলি। তা দেখো আমরা এখানে পেলাম Q সমান CV পেয়েছি। তাহলে C সমান হচ্ছে Q/V। তাহলে Q এর একক কী বলো? কুলম। আর V এর একক কী বলো? ভোল্ট। কেন? তো কুলমকে আমরা যদি স্ট্যাট কুলমে কনভার্ট করি তা 3 × 10⁹ স্ট্যাট কুলম হবে। হবে না? হবে শোনো। তা 3 × 10⁹ স্ট্যাট কুলম। আর ভোল্টকে যদি স্ট্যাট ভোল্ট করি কী হবে বলো? 1/300 স্ট্যাট ভোল্ট হয়ে গেল। তার মানে দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো আরামসে। বুঝতে পারছো না? তাহলে ধারকত্বের একক কী বললাম? ধারকত্বের একক ফ্যারাডে হয়। আমরা সিজিএসে স্ট্যাট ফ্যারাড বানাচ্ছি। তাহলে ফ্যারাডের সঙ্গে স্ট্যাট ফ্যারাডে কি ইউনিট? এসআই ইউনিট। স্ট্যাট ফ্যারাডে কি ইউনিট? সিজিএস ইউনিট। ওই জন্য এর এসআই ইউনিট কুলম ছিল, তাকে আমি করে দিলাম এটা কুলম লিখছি। হ্যাঁ, ওই শর্টকাটে দিলাম কুলম। মানে এখানে সি মানে ধারকত্ব, এখানে কুলম ইউনিটের কুলম। হ্যাঁ, কুলম/ভোল্ট। তাহলে 1 কুলম মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম, আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট হয়েছে। এই 300টা উপরে চলে গেলে 3 থেকে 9 হয়ে যাবে এটা। তাহলে সি ইকুয়ালস টু 9 × 900 লেখো। 900 × 10⁹ কত হচ্ছে বলো তো? 9 × 10⁹ আর 2 শূন্য 11 হলো। 9 × 10⁻11 বুঝতে পারছো? 9 × 10⁻11। তো আরামসে বুঝে গেছো 9 × 11 হয়েছে। তো টেনশন করার দরকার নেই। তাহলে এটা পরীক্ষায় পড়ে। তাহলে 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড সমান কত হলো? 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড হয়েছে বাবু। পরীক্ষার জন্য এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রেখো। তো এতদূর পর্যন্ত আমরা মোটামুটি বুঝে গেলাম, কোনো টেনশন করার দরকার নেই। এরপরে আসছে কি দেখো, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ধারকত্ব বেসিক্যালি নির্ভর করে প্রকৃতি বা উপাদানের উপরে। এর উপাদানটা কি তার উপর ধারকত্ব নির্ভর করবে, এটা 1 নম্বর। 2 নম্বর কার উপর নির্ভর করে ধারকত্ব নির্ভর করে বলে? এর উপাদানের উপর ধারকত্ব নির্ভর করবে। বুঝতে পারছো বলে? হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কি বাবু, এর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। ক্ষেত্রফল বেড়ে গেলে ধারকত্বের মানটা বেড়ে যাবে। সি ইকুয়ালস টু K∈0 α/d প্রমাণ করবে একটু পরে। তো ক্ষেত্রফল বেড়ে গেলে ধারকত্বের মানটা বেড়ে যাবে। মনে থাকবে কি বললাম? তাহলে উপাদানের উপর নির্ভর করছে, ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। বুঝতে পারছো সকলে আরামসে? হ্যাঁ। আর হচ্ছে পারিপার্শ্বিক বস্তুর উপস্থিতি। ধরো এখানে আছে না, এর পাশে কেউ আছে, তার জন্য এর ধারকত্বের মানটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ মনে করো তুমি হোটেলে খেতে গেছো, খেতে বসেছো, তো খাচ্ছিলে, ভালোভাবে খাচ্ছ, তোমরা 4 জন বন্ধু মিলে খাচ্ছ। মনে করো তোমার সামনে বা তোমার পাশের টেবিলে তোমার স্যার অথবা ম্যাডাম এসে বসে খাচ্ছে। তখন থেকে তোমার খাওয়ার দেবে গতি বা খাওয়ার যে টেন্ডেন্সি বা খাওয়ার যে আনন্দ এটা কমে যাবে। কেন চেঞ্জ যাবে না? তেমনি একটা বস্তুর পাশে যদি অন্য কোনো বস্তুর উপস্থিতি থাকে, এই বস্তু ধারকত্বের মান কমবে। ফিজিক্সের ব্যাখ্যাও দেবো, পরে বলছি, এখন শুনে না শুধু। তো কী বললাম বলো? উপাদানের উপর নির্ভর করে। 2 নম্বর কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর 3 নম্বর বললাম পারিপার্শ্বিক বস্তুর উপস্থিতি। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মাধ্যম, বস্তুটা কোথায় রাখা আছে তার উপর ধারকত্ব নির্ভর করবে। ক্লিয়ার হচ্ছে? এই 4খানা বিষয়ের উপর ধারকত্ব কোনো বস্তুতে কতটা আধান ধরবে নির্ভর করে। 1 নম্বর কী বললাম বলো? উপাদান কেমন, তোর পাকস্থলী কেমন, বড়কা ছোটকা, তার উপরে। 2 নম্বর কী বললাম বলো? এর ক্ষেত্রফল বড়কা হলে বেশি নেবে, ক্ষেত্রফল ছোটকা নেবে। 3 নম্বর কী বললাম? পারিপার্শ্বিক বস্তুর উপস্থিতি, কেউ যদি পাশে চলে আসে তার জন্য তোমার কিন্তু একটু প্রতিক্রিয়া হবেই। তুমি খাচ্ছ, সামনে টেবিল একজন খুব সুন্দর একটা কোনো সুন্দরী মহিলা আছে বসে খেতে বসছে, তোদের খাওয়ার একটু চেঞ্জ হয়ে যাবে অ্যাটিটিউড, হ্যাঁ না? তো পারিপার্শ্বিক বস্তুর উপস্থিতি আলাদার জন্য তোমার নিজস্বতা চেঞ্জ হয়ে যাবে সামান্য। তো আর 4 নম্বর কী বলো শোনো?
4 নম্বর হচ্ছে যে মাধ্যম, কোথায় বসে খাচ্ছ, এসি ঘরে বসে খাচ্ছ নাকি ছাদের মাথায় রোদে বসে খাচ্ছ, তো তার উপরে নির্ভর করে, 4টে বিষয়ের উপর নির্ভর করে। মনে থাকবে তোকে বললাম 4টে বিষয়ের উপর ধারকত্ব নির্ভর করে। হলো ওকে, এবার চলে এসো। এবারে আমরা যেটা বলবো শোনা, সেটা হচ্ছে কি যে ধারকত্বের জন্য কোনো বস্তুতে কতটা পরিমাণে এনার্জি স্টোর হয়, অর্থাৎ প্রমাণ করে দেখাবো কোনো একটা বস্তুতে যে পরিমাণে ধারকত্বের জন্য এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে এনার্জি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা ভালো করে দাগ দিয়ে নাও, টুকে নাও, এটা পরীক্ষায় আসবে। তাহলে ধারকত্বের জন্য এনার্জি কি বললাম, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। ধরো একে আমি ছোটকা কিউ পরিমাণে আধান দিলাম, ছোটকা কিউ আধান দিলাম, তখন এর মধ্যে বিভব হয়েছে ছোটকা ভি। তো তাহলে যত আধান বাড়াবো বিভব বাড়বে। তাহলে কিন্তু মন দিয়ে শুনবে, কিউ সমান যে সিভি বলেছি, এই ধারকত্ব কিন্তু আধান এবং ভোল্টেজের উপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট লাইন বলেছি, ধারকত্ব যে 4টি কথা বললাম এর উপর নির্ভর করে, কিন্তু আধান এবং বিভবের উপর ধারকত্ব নির্ভর করে না। মোস্ট ইম্পর্টেন্ট লাইন বাবু। অর্থাৎ ধারকত্ব এদের সমীকরণকে হোল্ড করবে, কিন্তু আধান এবং বিভবের মানের পরিবর্তন হলে ধারকত্বের কখনো পরিবর্তন হবে না। এক্সাম্পল, তোমার স্টোমাক প্রচণ্ড খিদে আছে, স্টোমাকে ধরো 500 গ্রাম বিরিয়ানি ঢুকবে, তো খিদের জ্বালায় 500 গ্রাম বিরিয়ানির জায়গায় সাদা ভাত মেরে দেবে তুমি, কিন্তু তুমি সাদা ভাতের জায়গায় তুমি হয়তো পোলাও মেরে দেবে বা আলু মেরে দেবে, মানে মেরে দেবে খেয়ে নেবে, রে পাগলা, মেরে দেবে মানে কী আবার খেয়ে নেবে, তো মেরে দেবে, তো যা কিছু করতে পারো। তেমনি এখানে ধারকত্ব কার উপর নির্ভর করে বললাম বলো, 4টে বিষয়ের উপর। 1 নম্বর কি, উপাদান অর্থাৎ স্টোমাক, 2 নম্বর ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে মাধ্যম, 4 নম্বর কি বললাম বলো, পরিপার্শ্বিক বস্তুর উপস্থিতি। কিন্তু এইগুলো যে আধান এবং বিভব এদের উপরে এদের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু এদের উপর নির্ভর করে না। হয়েছে? মনে থাকবে কি বললাম? দেখো আমি যখন এনে কিউ আধান দিয়েছি তখন এর বিভব ভি, তখন ধারকত্ব সি। তো বিভব যা পারা করবে যাও, আধান যা পারা করবে, ধারকত্ব কনস্ট্যান্ট রে, তো এটা কখনো এদের উপর নির্ভর করবে না, কিউ আর ভি এর উপরে। তার মানে এই মুহূর্তের জন্য কত হলো, কিউ সমান হচ্ছে সি ভি, তাহলে সি কনস্ট্যান্ট, ভি আর কিউ চেঞ্জ হবে। আমি এরপরে ডিকিউ আধান দিলাম, দিলাম বলো আবার, ডিকিউ আধান দিলাম। তো ডিকিউ আধান দেওয়ার পরেতে সামান্য কার্য করতে হয়েছে, কারণ আমরা জানি কার্য সমান হচ্ছে বিভব ইন্টু আধান। মনে হচ্ছে না, মনে আগে চ্যাপ্টারে পড়ালাম ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে আমি যে কার্য করলাম ডিডাব্লিউ, সেটা হচ্ছে বলো কোথায় বলো, সেটা হচ্ছে আরও যে সামান্য ডিকিউ আধান দিলাম তখন কার্য করলাম, কার্য করলাম ডিডাব্লিউ কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি, বুঝতে পারছো না? তার মানে কার্য মানে হচ্ছে এখানে ভি ইন্টু ডিকিউ, কারণ ডিকিউ দিয়েছি আমি, এখান থেকে ভি এর মানটা বার করে নাও। ভি সমান হচ্ছে কিউ বাই সি, তাহলে বসে তো এখানে কিউ বাই সি ইন্টু ডি কিউ, দিস ইজ ইকুয়ালস টু ডিডাব্লিউ, অর্থাৎ ডিডাব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ডি কিউ ইন্টু 1/c। ইন্টিগ্রেশন করো, এদিকে ইন্টিগ্রেশন করো। হ্যাঁ বাবু, এখানে ডিকিউ 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 করে দিতে দিতে আমার যত মোট আধান দেবো তখন কিউ আধান দেবো, অন্য কাজে লিখছে। এই ছোটো ছোটো আধান দিতে একটা সময় কি আধান দেবো বলো, বড়কা কিউ আধান দেবো, আর সেই সময় বিভব হবে বড়কা ভি। তার মানে যখন 0 থেকে কিউ পর্যন্ত আধান দেবো তখন আমার মোট কার্য হয়ে যাবে 0 থেকে ডাব্লু, হয়েছে না? কার্য তখন ডাব্লু হবে আর বিভব হচ্ছে বড়কা ভি হবে। হ্যাঁ, তাহলে ডিডাব্লুর ইন্টিগ্রেশন করলে ডাব্লু হবে, জানো তোমরা নিশ্চয়ই, 0 থেকে ডাব্লু 1/c, কিউ এর ইন্টিগ্রেশন কিউ স্কোয়ার বাই 2, 0 থেকে কিউ পর্যন্ত। অর্থাৎ আপার লিমিট ডাব্লু, লোয়ার লিমিট 0, মানে ডাব্লু এটা হবে 1/c, কিউ স্কোয়ার হবে আর নিচে হবে 2। তাহলে আনসার কি হলো, কিউ স্কোয়ার বাই 2c। বুঝতে পারছেন? অবশ্যই নেই স্যার, কই আপনি তো বললেন হাফ সিভি স্কোয়ার হবে। আমি যেটাকে ডাব্লু বলছি সেটাকে এখানে এনার্জি আকারে ইউ লেখা হয়। ইউ লেখো, অনেক বইতে ই লিখেছে, তো কোনো ব্যাপার নয়, যেটা খুশি দিয়ে ফোকাস করো। ডাব্লু লিখতে পারো, ইউ লিখতে পারো, ই লিখতে পারো, বাট কনসেপ্টটা মনে রাখবে, এটা হচ্ছে ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা। ডাব্লু যেটাকে বলছি সেটাকে ইউ বলছি আমি, তাহলে কিউ স্কোয়ার বাই 2c, এই ফরম্যাটটা মনে রাখবে। কিউ স্কোয়ার বাই কী বললাম বলো, 2c, মনে রাখবে এই ফরম্যাটটা। আর একটা ফরম্যাট আছে আমরা এক্ষুনি যেটা করলাম, কিউ সমান কত, সিভি বলেছি আমি, তাহলে এখান থেকে কত হবে, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, সিকে মেরে দিল, কত হলো হাফ সি ভি স্কোয়ার, এসছে হাফ সি ভি স্কোয়ার, তো খতম হয়ে গেল। প্রচণ্ড ইম্পর্টেন্ট।
প্রচণ্ড ইম্পর্টেন্ট থিওরিটা। ওকে, তাহলে কোনো একটা ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে দুটো সমান দাঁড়িয়ে, এটা ক্যাপাসিটরের সিম্বল। ক্যাপাসিটরের সিম্বল কী বলে? দুটো সমান দাঁড়িয়ে, এটা ক্যাপাসিটরের সিম্বল। ছোটো বড়ো হলে হবে না, সমান সমান। ওকে, তো কোনো একটা ক্যাপাসিটারে ধরো আমি বললাম দুই প্রান্তে বিভব দেওয়া হয়েছে 500 ভোল্ট, কত নয় ধরো 200 ভোল্ট দিয়েছি আমি। ওকে, আর ধারকত্ব বললাম আমি 2 মাইক্রোফ্যারাড। বাবু ধারকত্বের ফ্যারাড একক হলেও আমরা ইউজ করবো ম্যাক্সিমাম সময় মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻⁻6 ফ্যারাড হবে। হ্যাঁ, আর 1 পিকোফ্যারাড হলে হবে পিকোফ্যারাড হলে হবে 10⁻12 ফ্যারাড। মনে রাখবে। তো এখান থেকে 2 মাইক্রোফ্যারাড আছে, পিকো হলে কি বললাম 12, আর মাইক্রো হলে -6। তা 200 ভোল্ট রয়েছে এখানে, 2 মাইক্রোফ্যারাড আছে। কতটা পরিমাণে এনার্জি স্টোর হলো? হাফ সি বলো ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু সি মানে হচ্ছে দেখো 2 × 10⁻⁻6। ওকে, আর ভি মানে কত বলো? 200 স্কোয়ার, 200 স্কোয়ার। বাকি তো নিজে করে নিতে পারবে আরামসে। তো এখানে বলবে যে নির্দিষ্ট ভোল্টেজের মানটি ডবল করে দেয় তখন ধারকত্ব এর মধ্যে শক্তি কী প্রয়োজন হয়। ভোল্টেজকে ডবল করে দিলে কী হবে? 400 করলে 400 কী হবে? ভোল্টেজকে অর্ধেক করলে কী হবে? ধারকত্বকে দ্বিগুণ করলে কী হবে? ধারকত্বকে হাফ করলে কী হবে? যা পড়বে পেরে যাবে আরামসে, ফর্মুলা একটাই। হয়েছে? বুঝতে যাবো? তো এই হলো তোমার এখানকার বক্তব্য। এরপরে গোলীয় পরিবাহী ধারকত্ব, হেডিং করো গোলীয় পরিবাহীর ধারকত্ব। কি বললাম? গোলীয় পরিবাহীর ধারকত্ব। দেখো বাবু, গোলীয় পরিবাহীর ধারকত্ব বলতে কি বোঝো? মন দিয়ে শুনবে। একটা গোলক আছে, এই গোলকের মধ্যে কতটা আধান ধরবে? ধর কিউ ধরলো, ধারকত্ব সি হলো, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই গোলকের ধারকত্ব কত হবে? তো আমরা কি জানি? কিউ সমান সিভি, জানি কি জানি না? কিউ সমান সিভি, এক্ষুনি বললাম সিভি। সি মানে ধারকত্ব, কিউ মানে আধান, আর ভি মানে হচ্ছে বিভব। আর আগের দিনে আমরা যখন বিভব চ্যাপ্টারটা পড়লাম ওয়ান শর্ট ভিডিওতে, তখন বললাম বিভবের ফর্মুলা হচ্ছে 1/4πε0। বলো বাবু কত হবে? কিউ বাই আর। পড়েছি না পড়িনি? পড়েছি, হ্যাঁ স্যার। তাহলে বসিয়ে দাও এখানে কিউ সমান সি, ভি এর মানটা বসাও এখানে 1/4πε0 কিউ বাই আর। কিউকে মেরে দিলে এখান থেকে, হ্যাঁ কি না? তাহলে দেখো এখান থেকে 4πε0 আরটা এপারে চলে যাও, তার মানে 4πε0 ইন্টু আর ইকুয়ালস টু সি। তাহলে গোলীয় পরিবাহী ধারকত্ব এই সাইতে কী হয় বলো? 4πε0 ইন্টু আর। আর সেটা হচ্ছে এসআই মেথডে। আর সিজিএস পদ্ধতি আমরা জানি 4πε0 মানটা 1 হয়, অর্থাৎ সি কত আর হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে কত হলো বলো? আর হলো। আর এই সাইতে কত বলো? 4πε0 ইন্টু আর। মনে থাকবে? গোলীয় পরিবাহী ধারকত্ব কত বলো? 4πε0 ইন্টু আর। এটা অঙ্ক দিয়ে বুঝতে পেরে যাবে। কোশ্চেন উচ্চ মাধ্যমিকে পড়েছে যে পৃথিবীতে কি 1 ফ্যারাড ধারকত্ব পাওয়া সম্ভব? কোশ্চেন, হ্যাঁ কী বলেছে? পৃথিবীতে কি 1 ফ্যারাডের ধারকত্ব পাওয়া সম্ভব? কোশ্চেন করেছে। সম্ভব? দেখা যাক কী হয়। আমরা কি পেলাম দেখো, সি ইকুয়ালস টু 4πε0 ইন্টু আর। আমরা আগের দিন চ্যাপ্টার যখন পড়েছিলাম কুলম্বস ল, সেখানে বলেছিলাম 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹। তাহলে 4πε0 মান কত হবে বলো তো? 1/9 × 10⁹, হ্যাঁ কি না? এটাই হবে, মনে রাখবে। চলো দেখো এটা। তো আমাদের এখানে লিখতেই পারি আর সমান সি বাই 4πε0। এর ছাড়িয়ে লিখছি সি ইন্টু 1/4πε0। সি এর মান 1 ফ্যারাড বলেছে, আর 1/4πε, এটা সি বাই 4πε0 মানে লিখতে পারি না, সি ইন্টু 1/4πε0। আর 1/4πε0 মানে হচ্ছে 9 × 10⁹। তাহলে বসে দাও এখানে 9 × 10⁹। তাহলে আর পেয়ে গেলাম কত? 9 × 10⁹। তো তোমরা এখান থেকে একদম পরিষ্কার ভাষায় বুঝতে পেরে গেলে যে গোলীয় 1 ফ্যারাড তৈরি করতে গেলে গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ লাগবে 9 × 10⁹। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8টা শূন্য হলে কোটি হচ্ছে 9টা হয়ে গেছে, 1 কোটির বেশি, এত মিটার। তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার।
6000, এই বাবু কোটিতে চলে গেছে। বুঝতে পারছো কী ভয়ানক বড়, পৃথিবীর থেকেও বহু বহু বড় এরকম একটা বড় গোলক হলে তবেই আমরা এখানে এই পরিমাণে ধারকত্ব তৈরি করতে পারবো, 1 ফ্যারাড ধারকত্ব তৈরি করতে পারবো। তার মানে এই জন্য আমরা পৃথিবীতে 1 ফ্যারাডের ধারকত্ব পাওয়া সম্ভব নয়, হয়েছে না? 1 ফ্যারাড ধারকত্ব করতে হলে পৃথিবীর থেকে বড় গোলক লাগবে একটা, সম্ভব নয়। এই জন্য ধারকত্ব হচ্ছে মাইক্রো ফ্যারাড হয়, 10⁻⁶ রেঞ্জে। আশা করছি বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? আর যদি সিজিএস পদ্ধতি বলে দিই তোমাকে, যেটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে এর ধারকত্ব কত হবে আরামসে বলে দেবে। কত হবে বলো? এর ধারকত্ব হবে তোমার ধারকত্ব সি সমান হচ্ছে সেন্টিমিটার বলা আছে, সি সমান হচ্ছে 2 স্ট্যাট ফ্যারাড, 2 স্ট্যাট ফ্যারাড। খতম। হ্যাঁ, তার মানে তুমি এখানে কী বুঝে গেলে? তুমি এখানে আনডাউটেবলি একদম নিশ্চিতভাবে বুঝে গেলে যে ধারকত্ব কীভাবে বার করতে হবে। শোনা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এবারে আসছি আমরা আধান বন্টনের রাশিমালাতে। বাবু ওয়ান শর্ট ভিডিও, তাই জন্য খুব বেশি লম্বা চড়া করছি না, পরীক্ষাও তোমাদের সামনে আর থাকবে, সেই হিসাবে আমি তো বেশি বড় করছি না। যখন লেকচার ফুল আসবে সেখানে তো আমরা এখানে এক একটা টপিকের ওপরে মিনিমাম আধ ঘন্টা ধরে বকবো, সেটা মেন লেকচারেতে। এটা ওয়ান শর্ট ভিডিও আকারে করছি যাতে করে তোমাদেরও রিভিশনটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। হ্যাঁ, ওকে বাবু। বাট এগুলোই ইম্পর্টেন্ট হলো। এরপর আসছে কি শোনা, মন দিয়ে শোনো এবারে ভালো করে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আধান বন্টনের রাশিমালা। কার রাশিমালা? আধান বন্টন। ধরো একটা গলীয় পরিবাহী আছে, একটা গলীয় পরিবাহী আছে, এটা এ গোলক, এটা বি গোলক, ঠিক আছে? এতে আমি আধান দিয়েছিলাম ধরো Q1, ধারকত্ব হচ্ছে C1 আর বিভব হচ্ছে V1। এতে আধান দিয়েছে Q2, ধারকত্ব হচ্ছে C2, বিভব হচ্ছে V2। এদেরকে তার মানে Q1 সমান কি লিখব বলো? C1 ইন্টু V1, আর এর Q2 সমান কত? C2 ইন্টু V2। ওকে, যখন আমি এদেরকে তার দিয়ে জুড়ে দেব তখন কি হবে? এদের বিভবের আদান প্রদান, আধানের আদান প্রদান হওয়ার জন্য বিভব সেম হবে। তার দিয়ে জোড়ার পরেতে ধরো দুটো গোলকের মধ্যে তার দিয়ে জুড়ে দিলাম, জোড়ার পরে এর বিভব হয়ে গেল V, এরও বিভব হয়ে গেল V। একে বলা হয় সাধারণ বিভবের রাশিমালা। সাধারণ বিভবের রাশিমালা V সমান হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। মুখস্থ রাখবে এটা। তাহলে এর আধান যাওয়ার পরে তো নিশ্চয় আর Q1 থাকবে না, Q1 ড্যাশড হয়ে গেল, এর Q2 ড্যাশড হয়ে গেল। ধারকত্ব আমি বলেছিলাম আধান এবং বিভবের উপর নির্ভর করে না, ওটা সেমই থাকবে। তাহলে বলো এখন এর মধ্যে কি হলো? Q1 ড্যাশ সমান হচ্ছে C1 ইন্টু V, আর এটা বলো Q2 ড্যাশ সমান হচ্ছে C2 ইন্টু V। জেনে রাখবে আধান যাওয়ার পরে তো আধান কখনো মরে যায় না, যে আধান যেতে যেতে 10খানা আধান রাস্তাঘাটে মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে, এরকম হবে না। এতে আর এতে যদি মিলিত আধান যদি ধরো এতে 500 ছিল, এতে 300 ছিল, মোট 800 ছিল না? যাওয়ার পরে ধরো এতে 200 হয়ে গেছে, এতে 600 হয়ে গেছে, হতে পারে। মোট যোগফলটা 800ই থাকবে। তার মানে এদের পূর্বের যে আধান ছিল পরের আধান তাই হবে। পূর্বের আধান ছিল দেখো Q1 আর Q2, তাহলে পরের আধান হচ্ছে Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড, আর পূর্বে ছিল কথা বলো Q1 প্লাস Q2। তা Q1 ড্যাশ মানে C1 V প্লাস C2 V, আর Q1 মানে হচ্ছে C1 V1 প্লাস বলো C2 V2। এখান থেকে V কমন নাও, কত হলো দেখো C1 প্লাস C2 ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2। তাহলে এইটাকে না ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে V সমান কত হবে দেখো C1 V1 প্লাস C2 V2 বাই বলো C1 প্লাস C2। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটাই হচ্ছে আধান বন্টনের জন্য সাধারণ বিভবের রাশিমালা। এখান থেকে অঙ্ক বারবার পড়েছে, প্রচুরবার অঙ্ক পড়েছে। দুটো গলীয় পরিবাহীকে তার দিয়ে যুক্ত করার পরে তার সাধারণ বিভবের মান আরামসে একজনের ধারকত্ব দিয়ে দেবে, তোমাকে বিভব বলে দেবে, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আরামসে তার কথাটা মানে কী হবে বলো সাধারণ বিভব কত হবে। আশা করছি বুঝতে পারছো, কারো কোনো মনে কষ্ট নেই তো বাবু? পারছো তো বুঝতে? এবারে আধান বন্টনের জন্য শক্তি ক্ষয় রাশিমালা, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আধান বন্টনের জন্য কিসের রাশিমালা বলো? শক্তি ক্ষয় রাশিমালা। এইটার শক্তি কত হবে দেখো, এর শক্তি U1 সমান হাফ C1 V1 স্কোয়ার, সরি এটা, আর এর জন্য U2 সমান হাফ C2 V2 স্কোয়ার। মোট শক্তি U1 প্লাস U2 সমান হাফ, কমন নিয়ে নাও এখান থেকে, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। এটা প্রথমে ছিল মোট শক্তি। ওকে, এরপরে দেখো যুক্ত করার পরে আমি অন্য কাজে লিখছি। যুক্ত করার পরে এর দেখো C1 V হয়ে গেছে, তো কী লিখবো? যুক্ত করার পরে U1 ড্যাশড ইকুয়ালস টু হাফ C1 V স্কোয়ার
ইউ টু ড্যাশ হাফ সি টু ভি স্কোয়ার, যুক্ত করার পরে মোট শক্তি তাহলে ইউ ওয়ান ড্যাশ প্লাস ইউ টু ড্যাশ, ইউ ওয়ান ড্যাশ প্লাস ইউ টু ড্যাশ সমান এখান থেকে হাফ কমন নিলাম, কত হলো দেখো সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার হলো। তাহলে শক্তি ক্ষয় মানে আমি যদি বলি এটা প্রথমের শক্তি ছিল এটা, পরের শক্তি হচ্ছে এটা, বলি না এটাই হলো। তাহলে প্রথমের শক্তি আর যদি পরের শক্তিকে আমি বিয়োগ করে দেখি আনসার শূন্য বেরোচ্ছে, ধরো আমার কাছে ছিল প্রথমে 500 টাকা, পরেও 500 টাকা আছে, বিয়োগ করে দেখলাম আনসার শূন্য, তার মানে কোনো শক্তি নষ্ট হয়নি। প্রথমে ছিল 500 টাকা, পরে বিয়োগ করে দেখলাম, বিয়োগফল করলাম একটা সামথিং থেকে দেখলাম আনসার বেরোলো 100, তার মানে নিশ্চয়ই পরে আমার টাকা কমে গেছিলো, হ্যাঁ কি না? যদি এর শক্তি 500 হয়, এর শক্তি 500 হয়, বিয়োগ করলে দুটো আনসার শূন্য আসা উচিত। যদি বিয়োগ করে দেখি আনসারটা পজিটিভ মান বেরিয়েছে, তার মানে জানবো যে এই শক্তির মানটার থেকে এই শক্তির মান কমে গেছে, আর তার মানে শক্তি ক্ষয় হয়ে গেছে। তো দেখো এটা বড়কা একটা ক্যালকুলেশন হবে, শুরু করছি আমি ক্যালকুলেশনটা। মানে শক্তি ক্ষয় বাঁকার জন্য ইউ মাইনাস ইউ ড্যাশ করছি। দেখো ইউ মাইনাস ইউ ড্যাশ করলে এখান থেকে হাফটা কমন চলে যাবে, যাবে না? হাফ কমন চলে গেল, কত রইল বলো এখান থেকে সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার মাইনাস কত হয় বলো এখান থেকে সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার। ওকে, দেখো হাফ বাইরে আছে, সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার মাইনাস সি ওয়ান প্লাস সি টু, বড় ক্যালকুলেশন, হ্যাঁ, ভি এর মান তৈরি করে দেখো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, মানটা কোনো বসে দেয়। তাহলে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার হবে, আর নিচে হবে সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কোয়ার। কেন হলো নিশ্চয়ই বুঝতে পারলে হোল স্কোয়ারটা, কারণ ভি স্কোয়ার আছে ওই জন্য উপরটার হোল স্কোয়ার, নিচেরটারও হোল স্কোয়ার। ওপর নিচে দেখো সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কোয়ার, এখানে সি ওয়ান প্লাস সি টু কেটে গেল এখান থেকে। তো সো দ্যাট হাফ রইল এখান থেকে, কত হবে দেখো সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার হোল ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। কেন একটা এখানে মারা গেছিলো, দুটো নয়, হয়েছে। এবার এখানে এলসিএম করো, পুরোটাকে এলসিএম করতে হবে, বাইরে হাফ যেমন আছে তেমন রইল। সি ওয়ান প্লাস সি টু করলাম, এর সঙ্গে এর গুণ করলে কত হবে দেখো সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে এটা হবে সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস, মাইনাসটা আমি লিখছি দেখে নাও, সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কত হয় বলো এখান থেকে টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু, লাস্ট লাইন এই প্লাসটা সামনে মাইনাস থাকার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস উপর লিখছে সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার। কাটাকুটি করো, দেখো সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার কোথায় আছে দেখো সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার কেটে গেল, রেড কালি ইউজ করছি, সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার এখানে সি টু স্কোয়ার কেটে গেল, আর কেউ কাটবে না, হয়েছে। দেখো এবারে তাহলে আলটিমেটলি কী রইল এখানে, দেখো এবারে আলটিমেট রইল যেটা, সেটা এখানে সাজিয়ে গুছিয়ে লেখো, কিচ্ছু করার নেই, ক্যালকুলেশন পাই করতে হবে। শক্তি ক্ষয় রাশিমালা খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড। এখানে সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার আছে, লিখছি আমি এটাকে, তাহলে সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার, আচ্ছা, প্লাস সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর মাইনাস টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু, মাইনাস টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু হোল ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, বাইরে আছে হাফ, থিওরি শেষ। শূন্য তো আসেনি, শূন্য তো আসেনি, এখান থেকে সি ওয়ান সি টু কমন নিচ্ছে আমি, হ্যাঁ, ওপর থেকে সি ওয়ান সি টু কমন নিলাম, তাহলে সি ওয়ান সি টু কমন গেলে কথা বলো তো এটা ভি টু স্কোয়ার থাকবে প্লাস ভি ওয়ান স্কোয়ার থাকবে মাইনাস টু ইন্টু ভি ওয়ান ভি টু থাকবে, নিচে থাকবে সি ওয়ান প্লাস সি টু, তাহলে হাফ ইন্টু সি ওয়ান সি টু কমন চলে গেছে, ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু প্লাস ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু,
তাহলে হাফ ইন্টু C1 C2 কমন নিলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে সাজিয়ে গুছিয়ে মেকআপ টেকআপ করে ভ্রু ফ্রু প্লাগ করে আইলাইনার লাগিয়ে লিপস্টিক একটুখানি মেকআপ দিয়ে কেমন দেখতে লাগছে দেখো, দিস ইজ দ্য ফরম্যাট। কটা বাজলো গো, অনেক রাত হয়ে গেল নাকি? বাবা 12:55 হয়ে গেছে সোনামানিক আমার, 12:55, 1টা বাজতে চললো। তো হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2, এটা হচ্ছে কী বললাম, শক্তি ক্ষয় রাশিমালা, প্রচণ্ড ইম্পর্টেন্ট শক্তি ক্ষয় রাশিমালা, পুরো প্রতিষ্ঠা করে দেখালাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা এটা আসতে চলেছে বছরে। শক্তি ক্ষয় রাশিমালা বুঝতে পেরেছো? চলো এবার দেখো বুঝতাম এটা। এরপরে যেটা হবে বাবু সোনামন দিয়ে, সেটা হচ্ছে কি, যে ধারকের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। ওকে, ধারকের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় মুছে দিলাম। হ্যাঁ, ধারকের শ্রেণী সমবায়, তো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় আমরা এখানে মুখস্থ করব না, মন দিয়ে শুনবে। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় আমরা এখানে মুখস্থ করব না, প্রমাণ করব না, হচ্ছে। আমরা এখানে কনসেপ্টটাকে শুধু বুঝে নেবো। এবারে অঙ্ক এখান থেকে প্রচুর পরিমাণে আসবে। এখান থেকে মেনলি যেটা পড়বে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় থেকে ধারকের, শ্রেণী এবং সমান্তরাল সমবায় থেকে ধারকের মেনলি পড়বে কি, অঙ্ক। তোমাকে অঙ্ক এখান থেকে যত্ন সহকারে করতে হবে। ধরো একটা ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটর আছে, হ্যাঁ, এটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা কিসে আছে বলো, শ্রেণীতে আছে, এটা ব্যাটারি লাগানো আছে এখানে। তো কাহিনী হচ্ছে এই জায়গাটায় যদি ব্যাটারি লাগানো থাকে, C1 C2 C3 তিনটে লাগানো আছে এবং এটা পরস্পর ব্যাটারি দিয়ে কানেক্ট করে আছে। তা তোমাকে এটা মাথায় রাখতে হবে, যে মন দিয়ে শুনবে, বুদ্ধি লাগাও বাবু, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে C1 C2 C3 পরস্পর শ্রেণীতে লাগানো আছে, এদের জন্য মোট তুল্য যে ধারকত্ব হবে সেটা হচ্ছে রোধের উল্টো হয়। রোধের বেলা কী হয়, তিনজন যদি সিরিজ থাকে তখন যোগ করতে হয়, আর মানে ধারকের ক্ষেত্রে কী হবে, উল্টো হবে। কী বলতো, 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট ডট, হয়েছে? এটা ফর্মুলা। উদাহরণস্বরূপ যদি আমি C1 এর মানটা 2 মাইক্রোফ্যারাড বলি, মাইক্রোফ্যারাড বলছে, C2 এর মানটা যদি আমি 3 মাইক্রোফ্যারাড বলি, আর এই যদি মান আমি 4 মাইক্রোফ্যারাড বলি, তাহলে আরামসে বুঝতে পেরে যাবে তোমরা এখান থেকে। এই তুল্য ধারকত্ব হবে 1/C ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, বাকি নিজে করে নিতে পারবে। তাহলে আমি প্রমাণ করলাম না, কিন্তু যেটা বলবো এখানে মন দিয়ে শুনবে। এই প্রমাণ এখানে পরীক্ষায় পড়বে না, বেকার পরীক্ষার সময় এর উপরে সময় নষ্ট করে লাভ নেই। মূল বাবু আমি ইচ্ছা করে করছি না, মানে যে পরীক্ষা আমি ওয়ান শট ভিডিও যেন করাচ্ছি না, মেন ভিডিওতে প্রমাণ করাবো, হ্যাঁ না, ফিজিক্স মেজারমেন্ট দিয়ে কোনোদিন হয় না শোনা। তো এখানে মূল বক্তব্য হচ্ছে শ্রেণী সমবায় যখন ধারাটা থাকবে তখন কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। কী কনস্ট্যান্ট থাকবে বলতো, মাথায় রাখবে, কারেন্ট সবার জন্য কনস্ট্যান্ট। এই কারেন্ট কনস্ট্যান্ট মানে চার্জ কনস্ট্যান্ট, CHARG, চার্জ। হ্যাঁ, কী বললাম বলো, চার্জ কনস্ট্যান্ট থাকবে। তাহলে আবারও এই জিনিসটা মাথায় রাখো, শ্রেণী সমবায় থাকলে তবে কিন্তু ভালো অঙ্ক করতে পারবে না, কিন্তু অঙ্ক করতে পারবে না। শ্রেণী সমবায় থাকলে কি কনস্ট্যান্ট থাকবে বলো, চার্জ কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আধান কনস্ট্যান্ট থাকবে। মনে থাকবে, শ্রেণী সমবায় কী কনস্ট্যান্ট থাকবে বলো, চার্জ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু প্রত্যেকের ভোল্টেজ আলাদা হয়ে যাবে। এর ভোল্টেজ যদি V1 হয় তো এর V2 হবে, এর তো V3 হবে। তাহলে শ্রেণী সমবায় কী কনস্ট্যান্ট থাকবে বলো, চার্জ কনস্ট্যান্ট থাকবে, প্রত্যেকের ভোল্টেজ আলাদা হয়ে যাবে। ওকে না, তো শ্রেণী সমবায় চার্জ কনস্ট্যান্ট থাকবে কিন্তু ভোল্টেজ প্রত্যেকের আলাদা হবে, যেন ওটা মনে থাকে ভালো করে। হ্যাঁ, সমান্তরাল সমবায় দেখো, সমান্তরাল সমবায় কী হচ্ছে, একটা ধারক আছে, একটা ধারক আছে, ধারক আছে, ধরো C1 C2 C3 তিনটে ধারক আছে, এটা C1, এটা C2, এটা C3, তাহলে এদেরকে সমান্তরাল সমবায় লাগানো আছে। তো সমান্তরাল সমবায় হলে তুল্য হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা হবে না। সমান্তরালের বেলায় কী হবে দেখো, যোগ হবে, C ইকুইভ্যালেন্টের মানটা হবে C1 প্লাস C2 প্লাস C3, মনে থাকবে। তাহলে শ্রেণীর বেলায় কী বললাম বলো, 1/, হবে, আর সমান্তরাল বেলায় কী বললাম বলো, প্লেন যোগ করে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে শ্রেণী সমবায় হলে কী হবে বলো, আমাকে আরেকটি বলো, 1/, করবে, আর সমান্তরাল হলে যোগ করবে। এখান থেকে প্রচুরবার কোশ্চেন পড়েছে, প্রচুরবার মানে প্রচণ্ডবার কোশ্চেন পড়েছে সোনামানিক আমার, বহুতবার কোশ্চেন পড়েছে এখান থেকে। ধরো এটা C1, এটা C2, এটা C3, এর সঙ্গে আর একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলাম এখান থেকে C4, হয়েছে, আর এর সঙ্গে এরকম বড় পার্ট লাগিয়ে দিলাম এখানে C5,
মান বলে দিলাম, প্রত্যেকের মান ধরো বললাম 2 মাইক্রোফ্যারাড করে। কী বললাম? প্রত্যেকের মান বললাম 2 মাইক্রোফ্যারাড করে, 2 2 2 এও 2 এও 2, সবাই 2 মাইক্রোফ্যারাড করে। সবাই কত করে বলো? সবাই হচ্ছে 2 মাইক্রোফ্যারাড করে আছে, মনে করো না। ক্লিয়ার আছে? সবাই কত মাইক্রোফ্যারাড বলো? 2 মাইক্রোফ্যারাড করে আছে। তাহলে বললাম তাহলে তুল্য বার করতে বলেছে, পারবে বার করতে তুল্য? বিলকুল স্যার, কোনো টেনশন নেই। যদি সকলে C1 C2 C3 সব তাহলে দেখো এবারে কারেন্ট এখান থেকে ঢুকলো, ঢোকার পরে কারেন্ট একটা এখান থেকে যাবে, একটা এখান থেকে যাবে, তারপরে এখান থেকে গেল, আবার এখান থেকে গিয়ে কারেন্টটা গিয়ে এখানে গেল, এখানে না, এখান থেকে বেরোবে, বেরিয়ে ব্যাটারি চলে আসবে। তো তার মানে এই যে C1 C2 C3 এটা সবাই আছে, এদের তুল্য ধারকত্ব বার করতে আমাকে বলেছে। তো বলো, তার মানে আগে বলো তো এইটার সঙ্গে কিসে সমান্তরালে? সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি দেখো? সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে বহুত সিম্পল, যে এর দুই প্রান্তের ভোল্টেজের মানটা কনস্ট্যান্ট থাকবে। তাই বলো ভোল্টেজ, বাট কারেন্ট এখানে ভাগ হবে। মনে থাকবে কি বললাম? সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি বললাম? দুই প্রান্তের ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট এখানে ডিস্ট্রিবিউট হবে। মনে থাকে জানা? তাহলে দেখো তো বাবু, ভোল্টেজ মানে কি দেখো, এই দুটো একই পয়েন্টে জোড়া মানে ভোল্টেজ সেম থাকা। তাহলে এর আর এর ভোল্টেজ সেম মানে এরা দুজন কি সমান্তরালে আছে, আর সমান্তরাল মানে যোগ। তাহলে সবগুলো আমি 2 বলেছি, সবার এখানে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুখানা যোগ করলে এটা 4 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এবার দেখো এরপরে এখন এটা হাত দিও না, এর সঙ্গে ভাইকে দেখো, এর পাশে ভাই হচ্ছে C2, তাহলে এর সঙ্গে এটা শ্রেণীতে আছে, তার সঙ্গে আবার এটাও শ্রেণীতে আছে। এবার 4 2 2 4 2 2 শ্রেণীতে আছে। কী করে বলো? 1/C ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1/4 প্লাস 1/2 প্লাস 1/2। এখান থেকে C ইকুইভ্যালেন্ট হবে কোনটা বলো তো? এইটা, এটা, এটা পেয়ে গেল। এদের পুরো যা মান বেরোবে তার সঙ্গে এটা কি ছোটো দাও যোগ আছে। তাহলে এখান থেকে যেটা C ইকুইভ্যালেন্টের মান পাবে তার সঙ্গে এটা কি যোগ করতে হবে, কারণ এটা সমান্তরাল আছে। কেন সমান্তরাল? দেখো এই পুরো পার্টটার সঙ্গে এইটা কি দেখো আছে বলো, পরস্পর প্যারালাল কানেকশন। দেখো দুই প্রান্তের ভোল্টেজ সেম আছে। তাহলে এই ওপরের পুরো পোর্শনটা আর নিচে C5টা, মানে আমি বলতে চাইছি এই যে C1 C2 C3 C4 এই পুরো পোর্শনটার সঙ্গে C5টা কি বলো সমান্তরাল আছে। তাহলে এখান থেকে C ইকুইভ্যালেন্ট তোমরা বার করতে হবে, আরামসে বার করতে পারবে। তার সঙ্গে C5 যোগ করে দেবে। তার মানে কত হলো বলো? C ইকুইভ্যালেন্ট প্লাস C5, এটা হচ্ছে ফাইনাল C এফেক্টিভ তুল্য ধারকত্ব। হয়েছে বাবু? বুঝতে পেরেছো? আজকে অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, আমি চাইছিলাম একটাতেই করে দিতে, কিন্তু শোনো অনেক রাত হয়ে গেছে, রাত্রি 1টা পার হয়ে গেছে, ঘুমোতে আমাকেও হবে। তোমাদের জন্য রাত জেগে খাটছি আমি, তোমরাও নিশ্চয়ই খাটছো, সারা রাত ধরে পড়ছো, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে তোমরা পড়ছো। কেননা আমার এখানে তোমরা যে ভিডিও দেখছো বা ভিডিও পড়ছো বা নিজে পড়ছো, কারণ তোমাদের কাছে স্বপ্ন আছে, তোমাদের ভবিষ্যৎ আছে নিজের লাইফকে প্রতিষ্ঠিত করার জন্য, সেজন্য তোমরাও খাটছো, দিল থেকে খাটো শোনা। আমি এরকম ধরনের ভিডিও এবং এরকম ধরনের অঙ্ক এর পার্ট 2 সেশনে নিয়ে আসবো, এবং তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব। ওকে না? আরও অঙ্ক করাবো পরের দিনে। আজকে সময় হাতে নিয়ে রাত্রি 1টা পার হয়ে গেছে বাবু, তোমাকে দেখলে বুঝতে পারবে রাত্রি 1টা পার। দেখবে আমি খুলে দেখাবো, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? রাত্রি 1টা বাজে, দেখতে পাচ্ছ 1টা বাজে। তো সুদের বাবু আর নয়, এবার আমাকে ঘুমোতে হবে, কাল সকালবেলায় উঠতে হবে আমাকে, আবার উঠে আবার আমাকে আমার জার্নি শুরু করতে হবে। তো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তো দেখা হচ্ছে নেক্সট এর পার্ট 2 ভিডিওতে প্লাস কারেন্ট ইলেকট্রিসিটিতে। সকলে মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।